শুভেচ্ছা। বাংলিয়ানার শায়নহের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ৬২ দিন সময় থাকলেও রেকর্ড দ্রুততায় লালদিয়া ও পানগাঁও টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দিল সরকার। নৌপরিবহন উপদেষ্টা বলছেন, এটা জনগণকে দেয়া শ্রেষ্ঠ উপহার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক আইজিপির ৫ বছরের কারাদণ্ড। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে বাস দুর্ঘটনায় ৪২ ভারতীয়র মৃত্যু। বঙ্গবন্ধুর ভাঙা বাড়ি আবারও ভাঙতে ৩২ নম্বরে খননযন্ত্র নিয়ে কথিত ছাত্র জনতা পিটিয়ে ছত্রভঙ্গ করল সেনাবাহিনী ও পুলিশ। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বললেন, তার মাকে ভারত নিরাপত্তা দিচ্ছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি হল ১৭ নভেম্বর সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একদিন সকালে এই চুক্তি স্বাক্ষর হয়। অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদী চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে। একই দিন বিকেলে একই স্থানে ঢাকার অদূরে কেরানীগঞ্জে পানগাঁও নৌ টার্মিনাল ২২ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এসের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি হবে ৩৩ বছর মেয়াদী। এই মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে। এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন হলেও এটির নিবন্ধন নেদারল্যান্ডসে। লালদিয়ার প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতাকারী বা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন আইএফসির প্রতিবেদনে টার্মিনাল অপারেটরের প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে ৬২ দিন সময়সীমা ধরা হয়েছিল। তবে বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র ২ সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে। এ নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, তাদের নির্দেশনা ছিল যেন ১৭ নভেম্বর, যেদিন গণমাধ্যমের চোখ থাকবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে, সেদিন যেন এই চুক্তি করা হয়। নির্দেশনাদাতা উচ্চ পর্যায়ের মহল মনে করছে, এর ফলে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া রায়ের সর্বোচ্চ ফায়দা নিয়ে খানিকটা আড়ালেই এই চুক্তি করা সম্ভব। দেশ ও জাতির জন্য অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অবদান লালদিয়া কন্টেইনার টার্মিনাল। কোনো শঙ্কা নয়, বরং বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দুয়ার উন্মোচন করবে এই বন্দর। ডেনমার্কের সঙ্গে লালদিয়া বন্দরের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন নৌ উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি মনে করেন, বন্দরের নিত্যদিনের দীর্ঘ ওয়েটিং টাইম, স্বচ্ছতার অভাব ও প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করে বিশ্বমানের অপারেশন নিশ্চিত ও অর্থনৈতিক উন্নয়নে বন্দর সম্প্রসারণে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। এরই প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরে লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন ৩৩ বছর মেয়াদী কনসেশন চুক্তি করল বাংলাদেশ। আগামী ৪ বছরে ৪টি নৌবন্দর, ১টি বিমানবন্দরে যাত্রা শুরু করবে, যা বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে তৈরি করতে সাহায্য করবে বলে মনে করেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ১৭ নভেম্বর সোমবার দুপুরে 12:30টার দিকে কার্যক্রম শুরু হয়। ৪৫৩ পৃষ্ঠার এই রায়ে ৬টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ ৩ আসামির অপরাধ প্রমাণিত। ২টি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রথম সরকার প্রধান শেখ হাসিনাই যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় এলো। সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায় এলো, যে আদালত তার সরকার গঠন করেছিল ৭১-এর যুদ্ধাপরাধের বিচারের জন্য। এবং শেখ হাসিনা যখন যুদ্ধাপরাধীদের বিচার করছিলেন, তখন যিনি যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবীর দায়িত্ব পালন করেছেন, সেই তাজুল ইসলামের প্রসিকিউশনেই মৃত্যুদণ্ডের সাজা পেলেন সাবেক এই প্রধানমন্ত্রী। সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে মদিনার কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪২ জন প্রাণ হারিয়েছেন। এদের অধিকাংশই ভারতের নাগরিক বলে সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত 1:30 দিকে মদিনার নিকটবর্তী মুফরিহাত এলাকায় এই পুণ্যার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। বাসটি তখন মক্কা থেকে মদিনায় যাচ্ছিল। দুবাই ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইম জানিয়েছে, বাসটির যাত্রীদের অধিকাংশই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদ শহরের বাসিন্দা। তারা ওমরাহ পালন শেষে মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। গলফ নিউজের খবর অনুযায়ী দুর্ঘটনার সময় বাসটির অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন, ফলে বাঁচার চেষ্টা করার কোনো সুযোগই পাননি তারা। ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পরপরেই বাসটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে অন্তত 11 জন নারী, 10 জন শিশু রয়েছে বলে জানিয়েছে গলফ নিউজ। তবে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেনি। তারা হতাহতদের সংখ্যা যাচাই করে দেখছে। দুটি এক্সকাভেটর নিয়ে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর সড়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে যাওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। 17 নভেম্বর সোমবার দুপুরের দিকে ধানমন্ডি 32 নম্বরের সামনের মিরপুর সড়কে দুটি এক্সকাভেটর দেখা যায়। বিক্ষোভকারীরা ধানমন্ডি 32 নম্বরে এক্সকাভেটর ঠেকানোর চেষ্টা করলে লাঠিপেটা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে বিক্ষোভকারীদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে দেখা যায়। এ সময় পুলিশের এক সদস্যের মাথায় আঘাত লাগতে দেখা গেছে। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। এর আগে একদল বিক্ষোভকারী ধানমন্ডি 32 নম্বরে জড়ো হন। তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসেন। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশও আসে। চব্বিশের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তার দল আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলা না হলে সমর্থকরা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতি তেমন হলে শেষ পর্যন্ত বিক্ষোভ গড়াতে পারে সহিংসতায়। জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের ঠিক আগে রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় বলেন, ভারত তার মাকে পুরো নিরাপত্তা দিচ্ছে এবং তাকে রাষ্ট্রপ্রধানের মতো দেখভাল করছে। তিনি বলেন, আমরা খুব ভালোভাবেই জানি রায় কী হবে। তারা তো সরাসরি সম্প্রচার করবে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে আর সম্ভবত তাকে মৃত্যুদণ্ড দেবে। আমার মায়ের কি করতে পারবে তারা? আমার মা ভারতে নিরাপদ। ভারত তাকে পুরো নিরাপত্তা দিচ্ছে। রয়টার্স লিখেছে, এই বিষয়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল তারা, তবে সরকার প্রধানের দপ্তরের মুখপাত্র সাড়া দেননি। অক্টোবরে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছিলেন, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, যদিও নিরাপত্তার কারণে সতর্ক থাকতে হয়। মামলা শুনানিতে প্রসিকিউশন একাধিকবার বলেছে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড বা পরিকল্পনাকারী, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার বা সর্বোচ্চ নির্দেশদাতা। মোট 5টি অভিযোগে তার বিচার হলো। অভিযোগগুলো হলো, গত বছর 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের পর আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীন ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে। শেখ হাসিনা ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। আগ্নেয়াস্ত্র দিয়ে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিকবার গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। আসামিরা জ্ঞাতস্বরে এ ধরনের অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রসহ অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। ঢাকার চানখারপুল এলাকায় 2024 সালের 5 আগস্ট আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে গুলি করে হত্যা করে। ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশপাশের এলাকায় গত বছরের 5 আগস্ট আন্দোলনরত 6 শিক্ষার্থীকে তৎকালীন সরকারের পুলিশ সদস্যরা গুলি করে হত্যা করে। দণ্ডপ্রাপ্ত আসামি নিয়ম অনুযায়ী 30 দিন বা 1 মাসের মধ্যে গ্রেপ্তার আসামিরা আপিল আবেদন করতে পারবেন।
এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে যেতে পারবে, কিন্তু পলাতক আসামিদের বিষয়ে কি হবে বা আইনের বিধান কি? এমন প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম বলেন, এই মামলার আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক, তাদের আপিল করার সুযোগ অবশ্যই থাকবে না। প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, ফৌজদারি কার্যাবিধিতে জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর বা শিশুদের অগ্রাধিকার দেওয়া হলেও রায় প্রদানের ক্ষেত্রে নারীকে সাধারণ আইনেও আলাদা কোনো সুবিধা দেওয়া হয় না। ট্রাইব্যুনাল আইনেও এর কোনো বিশেষ ব্যবস্থা নেই। অতএব আসামি নারী বা পুরুষ যাই হোক না কেন, তার অপরাধের গুরুত্ব বিবেচনা করেই শাস্তি প্রদান করা হবে। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। 17 নভেম্বর সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়, বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। দীর্ঘদিন বন্ধ থাকা বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন পুনরায় চালু করতে যাচ্ছে জাপান বাংলাদেশি ইথিক্যাল ফ্যাশন ও সাস্টেইনেবিলিটি প্রতিষ্ঠান রিভাইভাল গ্রুপ কোম্পানি লিমিটেড ও রিভাইভাল প্রজেক্টস লিমিটেড। কারখানাটি লিজ নিয়ে নতুন করে উৎপাদন শুরু হলে 25,000-এর বেশি শ্রমিক আবারও কাজে ফিরবেন, যা সাম্প্রতিক সময়ে দেশের শিল্প খাতে সবচেয়ে বড় কর্মসংস্থান পুনরুদ্ধারের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইকোমিলি, যার প্রতিষ্ঠাতা প্রবাসী বাংলাদেশিরা। প্রথম ধাপে $20 মিলিয়ন ব্যাক টু ব্যাক এলসি সুবিধা দেওয়া হবে। প্রয়োজন হলে তা $100 মিলিয়ন পর্যন্ত বাড়ানো হবে। যৌন নিপীড়ন ও নারী পাচারের দায়ে দোষী সাব্যস্ত কুখ্যাত জেফ্রি এপস্টাইনের নথিগুলো প্রকাশের পক্ষে ভোট দিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে দিয়ে আগের অবস্থান থেকে সরে এসে সম্পূর্ণ বিপরীতধর্মী অবস্থান নিয়েছেন তিনি। গতকাল রোববার রাতে নিজেদের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, প্রতিনিধি পরিষদের রিপাবলিকান পার্টির সদস্যদের এপস্টাইনের নথি প্রকাশের পক্ষে ভোট দেওয়া উচিত, কারণ আমাদের লুকোনোর কিছু নেই। কয়েকদিন ধরে ট্রাম্প প্রয়াত এপস্টাইনের নথি প্রকাশ সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান জানিয়ে আসছিলেন। এখন সেখান থেকে তিনি সরে এসেছেন। ট্রাম্প এমন সময়ে তার অবস্থান বদল করলেন যখন কিনা প্রতিনিধি পরিষদে এপস্টাইনের নথি প্রকাশ সংক্রান্ত একটি আইন প্রণয়নের ওপর ভোটাভুটির প্রস্তুতি চলছে। এই আইনের আওতায় মার্কিন বিচার বিভাগ নথিগুলো জনসাধারণের জন্য বাংলাদেশের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।